প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনার 17 লক্ষ আবেদন বাতিল, কেন নাম বাদ পড়ল? ফের ফর্ম ফিল আপ নিয়ে বড় ঘোষণা। স্বাস্থ্যসাথী না মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, কোন সরকারি প্রকল্পে বেশি সুবিধা জানুন। তারাপীঠ হোটেল কাণ্ডে চাঞ্চল্য, টিআরডিএ নিয়ে বিস্ফোরক অভিযোগ, দায় কার? অফলাইনের দিন শেষ, সরকারি কর্মীদের ডিজিটাল ব্যবস্থায় আনতে বড় পদক্ষেপ নবান্নের। মৃত্যুর আগের দিন 12 মিনিট কথা, আশিস কি জানিয়েছিলেন মৃতব্রতকে? সামনে এলো অজানা তথ্য। আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা, উপভোক্তা বাছাইয়ের পদ্ধতি প্রকাশ রাজ্যের। আবাসে 30 লক্ষ নতুন বাড়ি, 1 টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা আবাস সময়মতো পাচ্ছেন না উপভোক্তারা, 6 প্রকল্প নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের। বই মুখস্থ করে পাশ আর নয়, শিক্ষাক্ষেত্রে বড় বদল আনছে সরকার। বিজেপির জাতীয় সহ সভাপতি পদে বাংলার চিকিৎসক কে এই মধুছন্দা কর। পাক নাগরিক রানা রৌফকে ভারতীয় নথি বানাতে সাহায্য, এসটিএফ এর চালে আরো এক। অভিষেক দোষী, রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট, বাড়ল রক্ষা কবচের মেয়াদ। জনগণনার অনলাইন সেলফ এনুমারেশনের শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান, কলকাতা। এবার কি করণীয়? বঙ্গে সেঞ্চুরি পার বিজেপি সরকার, কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত বই পৌঁছবে ঘরে ঘরে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতেও জট, হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। আগেই ঘোষণা হয়েছিল, সেই অনুযায়ী সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ঘোষণা করেন, ভেরিফিকেশনের সময় প্রাথমিকভাবে 17 লক্ষ আবেদন খারিজ করা হয়েছে। তবে যাদের নাম বাদ গিয়েছে তাদের কাছে পুনরায় আবেদনের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য বড় আপডেট। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের 2 প্রতিমন্ত্রী সুমনা সরকার ও পূর্ণিমা চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা। রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে 1,45 লক্ষ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে ঢুকে যাবে। মোট 4,350 কোটি টাকা পাঠানো হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে 1,62 লক্ষ আবেদন যাচাইয়ের পর 17 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাকিদের অ্যাকাউন্টে বৃহস্পতিবারের মধ্যে ধাপে ধাপে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে 10ই জুলাই অবধি জমা পড়া আবেদনের সংখ্যা ছিল 1,80 লক্ষ। বাকিদের ভেরিফিকেশনের কাজ চলছে। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের অন্নপূর্ণা যোজনা পাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি, তারা ফের আবেদন করতে পারবেন। রাজ্যের মন্ত্রী জানান, নির্দিষ্ট পোর্টালে গিয়ে পুনরায় অনলাইন আবেদন করা যাবে। জেলা শাসক স্তরে সেই আবেদন খতিয়ে দেখা হবে। সবকিছু ঠিক থাকলে সেই আবেদনকারী সরকারি প্রকল্পের টাকা পাবেন। রাজ্য জানিয়েছে, বর্তমানে ওই পোর্টাল বন্ধ রয়েছে। আগামী 20 আগস্ট থেকে আবার আবেদন করা যাবে। পাশাপাশি নাম বাদ যাওয়া নিয়ে যদি কারো অভিযোগ থাকে তাহলেও সেখানে জানানো যাবে। কেন এত বিপুল পরিমাণ আবেদন বাতিল হলো সেটাও জানিয়েছে রাজ্য সরকার। নবান্নের দাবি, প্রায় 10 লক্ষ আবেদনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নম্বরের সংযোগ খুঁজে পাওয়া যায়নি। সেই সঙ্গেই বেশ কিছু সরকারি কর্মী ও আয়কর প্রদানকারীর আবেদনও বাতিল করা হয়েছে। রাজ্যের মন্ত্রী জানান, গত 11 জুলাই থেকে 31 জুলাই অবধি যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন তাদের নথি যাচাই চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে 30 সেপ্টেম্বর অবধি সময় লাগতে পারে। এরপর যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদের 3,000 টাকা করে দেবে রাজ্য সরকার। এছাড়া যেসব আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নম্বর সংযোগ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, সেগুলি সমাধানের জন্য বিডিওদের নির্দেশ দিয়েছে রাজ্য। তারা ব্যাংকের সঙ্গে কথা বলবেন ও নানা জায়গায় শিবিরের আয়োজন করে ওই সমস্যার সমাধান করবেন। 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তি দেওয়া শুরু হবে বলে আগেই জানিয়েছেন রাজ্য সরকার। এবার কতজন টাকা পাবেন ও কতজনের নাম বাদ গিয়েছে সেই পরিসংখ্যান প্রকাশ করা হলো। তৃণমূল আমলে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছিল। পালাবদলের পর রবিবার থেকে চালু হলো আয়ুষ্মান ভারত যোজনা। যারা এই প্রকল্পের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। এরপর থেকে অনেকের প্রশ্ন, স্বাস্থ্যসাথী না মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, কোন সরকারি প্রকল্পে সুবিধা বেশি? এবার সেটাই জেনে নিন। স্বাস্থ্যসাথী ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার খুঁটিনাটি। রবিবার রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবার থেকে রাজ্যের প্রায় 6 কোটি মানুষ ওই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি প্রায় 80 লক্ষ রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার অধীন আনা হবে। তৃণমূল আমলের স্বাস্থ্যসাথীর থেকে বিজেপির জমানার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কতটা সুবিধাজনক সেটারও খতিয়ান দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে 1700 ধরনের রোগের চিকিৎসার সুযোগ পাওয়া যেত।
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 1950 ধরনের রোগের চিকিৎসা করানো যাবে। পাশাপাশি স্বাস্থ্যসাথীর সুবিধা মূলত পশ্চিমবঙ্গেই পাওয়া যেত। একবার সিএমসি ভেলোরে 1 বছরের জন্য চালু হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা সারা দেশের 38,604টি হাসপাতালে পাওয়া যাবে। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে শুরুর দিকে হাঁটু প্রতিস্থাপনের সুযোগ থাকলেও পরবর্তীতে অনিয়মের অভিযোগ ওঠে। একটি পর্যায়ে তা বন্ধও হয়ে যায়। পরবর্তীতে শর্ত সাপেক্ষে আবার চালু হয়েছিল। তবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা দুই প্রকল্পেই হাঁটু প্রতিস্থাপনের সুযোগ মিলবে বলে জানিয়েছেন শুভেন্দু। এদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আগেই জানিয়েছেন, আগামী প্রায় 2-3 মাস স্বাস্থ্যসাথী, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা ও আয়ুষ্মান ভারত যোজনা একসঙ্গে চলবে। এরপর সব দিক খতিয়ে দেখে আস্তে আস্তে স্বাস্থ্যসাথী তুলে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুযোগ সুবিধা জানার পর অনেকেরই দাবি, রাজ্য সরকারের নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পে তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যাবে। তালিকাভুক্ত হাসপাতালের সংখ্যা থেকে শুরু করে রোগের কভারে সবকিছুই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় বেশি। কাগজের ব্যবহার কমিয়ে প্রযুক্তি নির্ভর ব্যবস্থার পরিধি বাড়াতে এবার আরও এক ধাপ পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। সরকারি দপ্তরের কাজকর্মে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কর্মীদেরও অনলাইন প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই অর্থ দপ্তরের অধীন কর্মীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সরকারি কর্মীদের ডিজিটাল পদ্ধতির আওতায় আনার পরিকল্পনা। সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে অর্থ দপ্তরের বিভিন্ন গ্রুপ, সেল ও শাখায় কর্মরত আধিকারিক এবং কর্মীদের নির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ থেকে ডি প্রতিটি স্তরের কর্মীর নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। তথ্য সংগ্রহের ক্ষেত্রেও নির্দিষ্ট পদ্ধতি বেঁধে দেওয়া হয়েছে। কর্মীদের যাবতীয় তথ্য সফট কপি অথবা এক্সেল ফাইলে নির্ধারিত ইমেল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর 10 দিনের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। কেন এই তথ্য সংগ্রহ করা হচ্ছে সেটিও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। সরকারি কর্মীদের ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং বা আইজিওটি কর্মযোগী মঞ্চে অনবোর্ড করানোর এই উদ্দেশ্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ, কোর্স এবং শেখার সুযোগের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের শেখার অগ্রগতি এবং কোর্স সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করার সুযোগ তৈরি হবে। কোন কর্মী কোন প্রশিক্ষণ নিয়েছেন, কে কোন কোর্সে রয়েছেন কিংবা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন কিনা, এই ধরনের বিষয়গুলিও রাখা হবে। বিভিন্ন শাখায় ছড়িয়ে থাকা কর্মীদের এই একই প্ল্যাটফর্মে যুক্ত করার ফলে তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও সময় বাঁচবে। কাগজের ফাইল ও অফলাইন নথিপত্রের ওপর নির্ভরতা কমিয়ে তথ্য সংরক্ষণ এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে ডিজিটাল করলে কাজের গতি বাড়তে পারে। একই সঙ্গে কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুযোগও আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি কর্মীদের প্রশিক্ষণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পার্টি অফিস থেকে প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার সঙ্গে তার রেখে যাওয়া সুসাইড নোট ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা নোটের শেষে থাকলেও দলের অভ্যন্তরীণ অনিয়মের প্রসঙ্গ রয়েছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহলে। আশিস বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি বললেন ঋতব্রত? আশিসের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই তার পরিচিত মহল ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে মৃত্যুর আগে তিনি কি অবস্থার মধ্যে ছিলেন তা জানার চেষ্টা চলছে। সেই প্রেক্ষাপটে ঋতব্রত জানিয়েছেন, ঘটনার আগের দিনও আশিসের সঙ্গে তার ফোনে যোগাযোগ হয়েছিল। শেষবার কি নিয়ে আলোচনা হয়েছিল সেটিও প্রকাশ্যে আনেন তিনি। ঋতব্রত বলেন, মোবাইলটা বের করে দেখছিলাম। শুক্রবার আশিসদার সঙ্গে একাধিকবার কথা হয় আমার। প্রথমবার সেদিন সকাল 10:12 তারপর 3:10 ওর কল মিস করি। আমি কল ব্যাক করি 3:57 প্রায় 12 মিনিট কথা হয় ওর সঙ্গে। তিনি বারবার জানতে চেয়েছিলেন তার 3 জন সহায়কের চাকরিটা স্থায়ী হওয়ার কোনো বন্দোবস্ত হয়েছে কিনা। সেই শেষ ওর সঙ্গে কথা হয়। ওর মৃত্যুর খবর অবিশ্বাস্য মনে হয়েছিল। সুসাইড নোটের বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানান ঋতব্রত। তার দাবি, নোটের ভাষা ও সেখানে উঠে আসা বক্তব্যে এমন কিছু দিক রয়েছে যা আলাদা করে নজর কাড়ে। ঋতব্রত বলেন, মুক্তোর মতো হাতের লেখা ওর। উনি একটা জায়গায় উল্লেখ করেছেন, সর্বদা সব দলীয় অন্যায় মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। শুধু আশিসদা নয়, আমাদেরও পরিস্থিতি ছিল না। অনুব্রত মণ্ডল, স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, শতাব্দী, ঋজু দত্ত, অসিত মাল, আমাদের কারোই পরিস্থিতি ছিল না প্রতিবাদ করার। ঋতব্রতের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে আশিসের আলোচনায় দলের বিষয়ই প্রাধান্য পেত। গত 1 বছরে তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে যতটা না কথা বলেছেন, তার তুলনায় সংগঠন ও দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বেশি আলোচনা করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে যে ভাঙ্গন ও বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়, সেই সময় আশিসও বিদ্রোহী শিবিরে চলে গিয়েছিলেন বলে জানান ঋতব্রত। আশিসের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তার ব্যক্তিগত ভাবমূর্তির কথাও তুলে ধরেন
ঋতব্রত। তিনি বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় সর্বজন শ্রদ্ধেয় নিপাট ভদ্রলোক ছিলেন। 26-এর নির্বাচনে হারার পর তো তার অ্যাকাউন্টে 307 কোটি ঢোকেনি। ঋতব্রতর দাবি, কোনো সংগঠিত চাপ বা প্রভাবের কারণে আশিসকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা দরকার। ঋতব্রতের বক্তব্য, এটা আত্মহত্যা নয়, প্রাতিষ্ঠানিক খুন। সিআইডির কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবো। উল্লেখ্য, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে এখন একাধিক প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। সুসাইড নোটে থাকা বক্তব্য, মৃত্যুর আগে তার সঙ্গে হওয়া কথাবার্তা এবং রাজনৈতিক পরিস্থিতি সব দিকেই তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আশিসের মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো ভূমিকা ছিল কিনা তা তদন্তের ফল না আসা পর্যন্ত নিশ্চিত জানা সম্ভব নয়। রাজ্যে অবশেষে চালু হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। রবিবার 16ই আগস্ট নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনাও চালু করা হয়। ফলে একদিকে কয়েক কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় চিকিৎসার সুযোগ পাবেন, অন্যদিকে রাজ্যের নিজস্ব স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধাও মিলবে বহু মানুষের। আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তা বাছাই হচ্ছে কিভাবে? আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তা হিসেবে নাম কিভাবে নিশ্চিত হবে? এই প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সেই বিষয়ে রবিবার বিস্তারিত প্রক্রিয়া জানিয়েছে রাজ্য প্রশাসন। সরকারি তথ্য ভান্ডারে নাম রয়েছে কিনা, রেশন কার্ডের তথ্যের সঙ্গে তা মেলে কিনা এবং কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, এই ধাপগুলির ভিত্তিতেই মূলত যোগ্যতা যাচাই করা হবে। প্রথমে আয়ুষ্মান ভারতের নির্দিষ্ট ডেটাবেসে নিজের নাম খুঁজে দেখতে হবে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সেই তালিকায় নাম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। সরকারি তথ্য ভান্ডারে রয়েছে তাদের ক্ষেত্রে নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তালিকায় নাম না মিললে তখন দেখা হবে 2013 সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী তৈরি 3 ধরনের রেশন কার্ডের তথ্য ভান্ডারে সংশ্লিষ্ট ব্যক্তির নাম রয়েছে কিনা। সেই তালিকায় নাম পাওয়া গেলে পরবর্তী ধাপে যাচাই করা হবে কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা। কেওয়াইসি হয়ে থাকলে উপভোক্তাকে কিছুটা অপেক্ষা করতে হবে। কার্ড তৈরির প্রক্রিয়া এগোলে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তার বর্তমান অবস্থাও জানা যাবে। কিন্তু কেওয়াইসি এখনো না হয়ে থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির সমীক্ষা বা তথ্য যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে আগে কেওয়াইসি প্রক্রিয়াটি শেষ করতে হবে। আর যদি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের তথ্য ভান্ডারেও নাম না পাওয়া যায়, তাহলে আয়ুষ্মান ভারত নয়, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য আবেদন করার সুযোগ থাকবে। এ বিষয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 1,43 লক্ষ পরিবার আসবে। পাশাপাশি আরো প্রায় 80 লক্ষ রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন। দুই প্রকল্প মিলিয়ে দেশের 38,604টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়ার কথা জানানো হয়েছে। আয়ুষ্মান ভারতের আর্থিকভাবে দুর্বল যোগ্য পরিবারগুলির জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা থাকবে। চিকিৎসার সময় নগদ টাকা খরচ না করেই নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিষেবা নেওয়ার সুযোগ মিলবে। রাজ্যে নয়া স্বাস্থ্য প্রকল্প চালু হওয়ার সঙ্গে উপভোক্তাদের সামনে কোন প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছে সরকার। তাই তালিকায় নাম আছে কিনা, কেওয়াইসির কাজ সম্পূর্ণ হয়েছে কিনা এবং প্রয়োজন হলে কোন প্রকল্পের জন্য আবেদন করতে হবে, এই 3টি বিষয় আগে নিশ্চিত করে নেওয়া জরুরি। তবেই সরকারি স্বাস্থ্য বীমার সুবিধা পেতে গিয়ে অযথা বিভ্রান্তি বা হয়রানির সম্ভাবনা কমবে। আবাস যোজনায় রাজ্যে নতুন প্রায় 30 লক্ষ বাড়ি তৈরি হবে। পুরুলিয়ার মানবাজারে জাইকার জল প্রকল্পের সূচনা অনুষ্ঠান থেকে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও কাটমানি নেওয়া হতো তা আর হবে না বলে স্পষ্ট করে দেন তিনি। তার কথায়, বাড়ি তৈরিতে যদি 1 টাকাও কেউ চায় আমাকে খবর দেবেন। জঙ্গলমহলে স্বাধীন কোনো বাড়ি থাকবে না। বাংলা আবাসে দুর্নীতি নিয়ে বিগত সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরো জানান, 2027 সালের মধ্যে শিক্ষক, পুলিশ সহ সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে বলে আশ্বাস দেন তিনি। বিগত সরকারের আমলে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, সব অবৈধ বালির ঘাটকে বৈধ করা হবে। পশ্চিমবঙ্গ আবাস ও প্রধানমন্ত্রী আবাসের জন্য বাড়ি তৈরিতে 1200 টাকা করে বালি পাবেন উপভোক্তারা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কেটেছে 100 দিন। সোমবার 100তম দিনে পুরুলিয়ার মানবাজারে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই 100 দিন নতুন সরকার রাষ্ট্রীয় সুরক্ষা ও সাংবিধানিক কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছে। বিগত সরকার যা করেনি বর্তমান সরকার তা করবে। স্বাধীনতার 80তম বছরেও পুরুলিয়ার বিভিন্ন গ্রামে পৌঁছায়নি পানীয় জল। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের জন্য 27,000 কোটি টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। কল আছে কিন্তু জল নেই। এবার আর তা হবে না। 1296 কোটি টাকার জাইকার জল প্রকল্পের সূচনা করে তিনি আশ্বাস দেন, প্রতিদিন জনপ্রতি 70 লিটার করে পানীয় জল পাবেন। মুখ্যমন্ত্রী আরো জানান, প্রতিদিন 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। এতদিন 600 মিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু করে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ হতো। রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল।
পালাবদলের পর বিএসএফ কে জমি দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি সরকার। সেন্সাসের কাজ শুরু হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে, বাতিল হয়েছে ওবিসিদের অবৈধ তালিকাও। জনমুখী প্রকল্পের সুবিধা থেকে মানুষ বঞ্চিত হলে সংশ্লিষ্ট দপ্তরকে তার জবাবদিহি করতে হবে। মাসিক রিপোর্টে যে প্রশাসনের শীর্ষ মহল আর সন্তুষ্ট হবে না, সেটাও দপ্তরের সচিবদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনের অন্দরের খবর, শীর্ষ মহল মনে করছেন প্রকল্পের অর্থ কিংবা সুবিধা তৃণমূল স্তরে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোয় কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। এরপরই মুখ্য সচিব মনোজ আগরওয়াল একটি নির্দেশিকা জারি করেছেন, যা ইদানিংকালের মধ্যে করার নির্দেশাবলী বলেই মনে করছেন অফিসাররাও। সাফ জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনা আবাসের মতো প্রকল্পে অর্থ বরাদ্দ করা হলেও সময়ে উপভোক্তা তা পাচ্ছে না। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে নির্দেশিকায় সরাসরি ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে। দপ্তরের সচিবকে বিষয়টিতে কড়া নজর রাখতে হবে। বিন্দুমাত্র এদিক ওদিক হলে তা জানাতে হবে মুখ্য সচিবকে। কতজন উপভোক্তা প্রকল্পের সুবিধা পেয়েছেন, যারা পাননি তারা কেন পাচ্ছেন না, এমন খুঁটিনাটি তথ্য দিয়ে সপ্তাহান্তে রিপোর্ট জমা দিতে হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার 100 দিন পার হতে চলেছে। মন্ত্রী এবং শীর্ষ কর্তারা বিভিন্ন প্রকল্প নিয়ে এর মধ্যেই একাধিকবার বৈঠক করেছেন। সেই বৈঠকের পর মন্ত্রীদের মনে হয়েছে দপ্তরের রিপোর্ট এবং গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে ফারাক রয়েছে। এরপরই এ নিয়ে শীর্ষ স্তরে আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, একাধিক প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। যেমন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে টাকা পাওয়ায় বেশ কিছু কারণে সমস্যা দেখা দিয়েছে। আবার যোজনার টাকা বরাদ্দ করা হলেও বিভিন্ন ক্ষেত্রে জট না কাটায় উপভোক্তা শেষ পর্যন্ত বঞ্চিত থেকেছেন। 125 দিনের কাজ অর্থাৎ জি রামজি প্রকল্পের টাকার কোনো সমস্যা নেই, অথচ তৃণমূল স্তরে সেই কাজের বলটন ঘটেনি। যদিও এক্ষেত্রে পঞ্চায়েতগুলোতে রাজনৈতিক টালবাহানা অন্যতম কারণ হলেও তারপর ক্ষমতা প্রশাসনিক স্তরে দেওয়া হয়েছে, কিন্তু কাজে গতি আসেনি। অচিরাচরিত শক্তিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর সূর্যঘরের মতো প্রকল্প হাতে নিয়েছে নয়া সরকার। মিলেছে কেন্দ্রীয় সাহায্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মানুষকে উৎসাহিত করে প্রকল্পে সামিল করার ক্ষেত্রে সেই উদ্যোগ নেই। এইসব প্রকল্পের হাল নজরে আসার পর মুখ্য সচিবের তরফে দপ্তরগুলোকে চিঠি দিয়ে নিয়মিত নজরদারি করতে বলা হয়েছে। রবিবার রাজ্য উদ্বোধন হওয়া আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের ক্ষেত্রেও উপভোক্তার কোনো সমস্যা না হয় তা দেখতে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্প ও ক্ষেত্রের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অগ্রাধিকারের তালিকায় রয়েছে অন্নপূর্ণা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জি রামজি, প্রধানমন্ত্রী সূর্যঘর, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং রাজ্য সরকারি সংস্থাগুলিকে তালিকাভুক্ত করার প্রস্তাব। নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নিজেদের দপ্তরের প্রকল্পগুলির কাজ ব্যক্তিগতভাবে নজরে রাখতে হবে। প্রকল্পের সুবিধা যাতে সময়মতো এবং সঠিকভাবে মানুষের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে হবে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব ও অন্য সচিবদের এই নির্দেশ দিয়েছেন। চিহ্নিত প্রকল্পগুলির অগ্রগতি প্রতি সপ্তাহে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এও জানানো হয়েছে, কাজের ক্ষেত্রে কোনো সমস্যা বা বাধা তৈরি হলে তা দ্রুত মুখ্য সচিবের নজরে আনতে হবে। প্রয়োজনে হস্তক্ষেপ করে সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব স্পষ্ট করে দেওয়া ও কাজে কোনো গাফিলতি হলে তার জন্য জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এই নির্দেশকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করার কথাও জানানো হয়েছে। রাজ্যে যে শীঘ্রই জাতীয় শিক্ষানীতি চালু হবে সে কথা আগেই ঘোষণা করেছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। ধাপে ধাপে সেই প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন তিনি। আর এবার পরখ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার আগেই পরীক্ষার পদ্ধতিতে বদল আসতে চলেছে। নতুন পদ্ধতি নিয়ে আজ সোমবার থেকে 5 দিন ব্যাপী একটি কর্মশালার সূচনা হলো বিদ্যাসাগর ভবনের অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন মন্ত্রী দীপক বর্মন। কি এই প্রক্রিয়া? শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে এনসিইআরটির অধীনে পরখ হলো একটি মূল্যায়ন প্রক্রিয়া। পরখের মূল লক্ষ্য হলো বই মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরে এসে স্কিল বেসড বা দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া। শিক্ষার্থীদের জন্য উপযোগী প্রোগ্রেস কার্ড তৈরিতে সাহায্য করবে এই প্রক্রিয়া, অর্থাৎ স্কুল পড়ুয়াদের রিপোর্ট কার্ডেও বদল পরিলক্ষিত হবে। শিক্ষার্থীদের শেখার মান যাচাইয়ের জন্য বড় আকারের স্কুল ভিত্তিক সমীক্ষা পরিচালনা করার কথাও বলা হচ্ছে। এই প্রক্রিয়ায় মন্ত্রী জানিয়েছেন, শিশুদের সার্বিক উন্নয়ন তথা হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য রিপোর্ট কার্ডে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে সেগুলো সব বিদ্যালয়ে শিক্ষকদের জানানোর যে প্রক্রিয়া, তারই প্রথম ধাপ হলো এদিনের কর্মশালা। শিক্ষাক্ষেত্রে কি কি বদল? বিদ্যাসাগর ভবনে পরখ নামে একটি ডেডিকেটেড সেলও খোলা হয়েছে। প্রত্যেক স্টেজের জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হবে। ক্লাসের পরীক্ষার প্রশ্ন এবং একই সঙ্গে বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রে বদল আসবে। কোন পরীক্ষা থেকে এটা লাগু হবে সেটা এখনই বলা সম্ভব নয়, যখন লাগু হবে তখন বলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তারাপীঠে রাতের অন্ধকারে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে একের পর এক প্রাণহানি। ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত
7 জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনার পর হোটেলের মালিককে আটক করেছে পুলিশ এবং গোটা হোটেলটি সিল করে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা। গোটা ঘটনায় আঙুল উঠছে টিআরডি এর দুর্নীতির দিকেই। তারাপীঠ হোটেলের অগ্নিকাণ্ডের পেছনে সেই টিআরডিএ হোটেলের আবাসিকদের অভিযোগ, আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম শোনা যায়নি। জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য থাকা এমার্জেন্সি এক্সিট গেটটি নাকি তালা বন্ধ ছিল, ফলে অনেকেই বাধ্য হয়ে ব্যালকনিতে গিয়ে পাইপ ধরে নিচে নেমে প্রাণ বাঁচান। এই পরিস্থিতিতে তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। আগুন লাগার সময় হোটেলের জরুরি ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল কিনা, আবাসিকদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ। মালিকের দাবি, অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা হোটেলে ছিল। দমকলের তরফেও জানানো হয়েছে ভবনে সিঁড়ির ব্যবস্থা ছিল, কিন্তু আগুনের সঙ্গে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সিঁড়ির পাশের জানলাগুলি বন্ধ থাকায় সেই ধোঁয়া বাইরে বেরোনোর পথ পায়নি বলে জানা গিয়েছে। ফলে আগুনের চেয়েও ধোঁয়া অনেকের মৃত্যুর কারণ হয়ে উঠেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সোমবার ভোরে হোটেলের একতলায় বিদ্যুৎ সরবরাহের এনসিবিতে আগুন দেখতে পান কর্মীরা। বিষয়টি বুঝতে পেরে তারা অন্যদের সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়াতে শুরু করেছে। হোটেলে থাকা ফাইবারজাত বিভিন্ন সামগ্রী আগুনের তীব্রতা আরো বাড়িয়ে দেয় বলে জানা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া বিল্ডিং এর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তখন যেভাবে পেরেছেন বেরিয়ে আসার চেষ্টা করেন। ঘটনার পর প্রশাসনিক অনুমোদন নিয়েও সরব হয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তার অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করেছে কিনা সেটাই এখন তদন্ত করা দরকার। টিআরডি এর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে বিধায়কের দাবি, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এতগুলি মানুষের প্রাণহানি হয়েছে। শুধু এই হোটেল নয়, রামপুরহাট তারাপীঠ এলাকায় আরো একাধিক হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেছেন তিনি। তারাপীঠের মতো গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে এই অগ্নিকাণ্ড সব হোটেলের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখন তদন্তের রিপোর্টের দিকেই নজর সকলের। কেন্দ্রীয় সংগঠন ঢেলে সাজিয়েছে বিজেপি। নীতিন নবীনকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ দেওয়া হয়েছিল আগেই, এবার পুরো কেন্দ্রীয় কমিটি তৈরি করা হলো। সোমবার নতুন টিমের সদস্যের নাম প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় বাংলা থেকে জায়গা পেয়েছেন দুই নেতা নেত্রী, মনোজ টিগ্গা ও মধুছন্দা কর। ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তথা জাতীয় সহ সভাপতি পদ পেয়েছেন মধুছন্দা। পেশায় চিকিৎসক মধুছন্দা কর দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে কলকাতার বিশিষ্ট চিকিৎসক তথা ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে একজন তিনি। চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও ব্যাপকভাবে সক্রিয়। 1961 সালের 4 জুলাই জন্ম মধুছন্দা করের। আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন তিনি। কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন পড়ুয়া তিনি। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে অঙ্কোলজি বিভাগের চিকিৎসক। 2021 সালে বিজেপির রাজ্য কমিটিতে জায়গা পান মধুছন্দা। বিজেপির সহসভাপতির পদ পান তিনি। রাজ্যে বুথ স্তরের দায়িত্ব সামলেছেন তিনি, এমনকি পোলিং এজেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন বিশিষ্ট চিকিৎসক। আর এবার কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে মধুছন্দা কর ছাড়াও জাতীয় সহসভাপতি পদে নাম রয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীর্থ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত জয় পান্ডা, ডি পুরাণদেশ্বরী, রেখা বর্মা উত্তরপ্রদেশ, বর্ষাবেন নরেন্দ্র ভাই যোশী, ভারতী প্রবীণ পাওয়ার, মনপ্রীত সিং বাদল, লাল সিং আর্য, এম নাগরাজ।